আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব টার্নওভার রেশিও নিয়ে। তো আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে টার্নওভার রেশিওর মধ্যে মূলত চারটে রেশিও ইনভলভ। কি কি সেগুলো? না, নাম্বার 1 ইজ স্টক টার্নওভার রেশিও অর ইনভেন্টরি টার্নওভার রেশিও। নাম্বার 2 ইজ ডেটর টার্নওভার রেশিও। নাম্বার 3 ইজ creditor turnover ratio, and fourth one is working capital turnover ratio. আবার রিপিট করছি, টার্নওভার রেশিওর মধ্যে কি কি রেশিও আসে? নাম্বার 1 হচ্ছে স্টক টার্নওভার রেশিও, নাম্বার 2 ডেটর টার্নওভার রেশিও, নাম্বার 3 ক্রেডিটর টার্নওভার রেশিও, and নাম্বার 4 ইজ ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তো আজকের ভিডিওতে আমরা চারটে কিন্তু রেশিও দেখাবো না, আমরা রেশিও দেখাবো দুটো। প্রথমটা হলো স্টক টার্নওভার রেশিও, তারপরে হলো ডেটর টার্নওভার রেশিও। এই কারণেই দেখাবো না যে একটা ভিডিওর লেন্থ যখন অনেক হয়ে যায়, অনেকটা লেন্দি হয়ে যায়, তখন তোমাদের দেখতে বিরক্ত লাগতে পারে। সেই জন্য আজকের ভিডিওতে আমরা আপাতত দুটো ভিডিও নিয়ে আলোচনা করছি। ক্লিয়ার? তো প্রথম রেশিওতে আসি, স্টক টার্নওভার রেশিও, যেটার মানে হলো, যেটার সূত্র কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে কস্ট অফ গুড সোল্ড জিনিসটা কি? মুছে দিচ্ছি, একটু বুঝে নেওয়া যায়। দেখো, কস্ট অফ গুড সোল্ড মানে হলো, বা আমি ছোট করে COGS লিখছি, দ্যাট ইজ কস্ট অফ গুড সোল্ড। অ্যাকচুয়ালি দিস ইজ ইকুয়ালস টু নেট সেলস বা নেট সেলস মাইনাস জিপি দ্যাট ইজ গ্রস প্রফিট। কিন্তু এর আরো অনেক ফর্মুলা আছে, এখন মনে রাখবো কি করে? কারণ অ্যাকচুয়ালি দেখা যায় রেশিও অ্যানালিসিস যখন আমরা করব, আমরা অনেকগুলো ফর্মুলা দেখতে দেখতে মুখস্থ করে ফেলি। তো কোন সময় কোনটা অ্যাপ্লিকেবল হবে সেটা দেখা যায় ভুল হয়ে যেতে পারে। সেই জন্য একদম আক্ষরিক অর্থে ফর্মুলা মুখস্থ না করে আমরা যদি টেকনিক্যালি ব্যাপারটাকে অন্যভাবে দেখি। দেখো, তোমরা ক্লাস 11-এ শিখেছিলে, ট্রেডিং অ্যাকাউন্ট শিখেছিলে। এটা ট্রেডিং অ্যাকাউন্ট যদি বলি, তাহলে দেখো এখানে লিখতে ওপেনিং স্টক, এখানে লিখতে সেলস, এখানে লিখতে ক্লোজিং স্টক, এখানে লিখতে পারচেজেস, এখানে লিখতে আদার ডাইরেক্ট এক্সপেন্স, দ্যাট মিনস ওয়েজেস, ক্যারেজ ইনওয়ার্ড এটসেট্রা। তো আমি আদার ডাইরেক্ট এক্সপেন্স লিখছি, ODE। এবার কি করতাম? সেলস আর ক্লোজিং স্টক অ্যাড করতাম, ব্যালেন্স করছি। এখানে যে ফিগারটা আসতো দ্যাট ইজ হতো জিপি অর গ্রস প্রফিট। তাহলে এবার এটাকে ভেঙে নেওয়া যাক। আমরা এইভাবে দেখাতে পারি, তাহলে দিস টোটাল ইজ ইকুয়াল টু দিস টোটাল। এই টোটালটা কিভাবে হয়েছে? না, সেলস প্লাস ক্লোজিং স্টক ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস আদার ডাইরেক্ট এক্সপেন্স প্লাস জিপি। দেখো, সেলস প্লাস ক্লোজিং স্টক ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস আদার ডাইরেক্ট এক্সপেন্স প্লাস জিপি। ওকে, এবার আমরা কি জানলাম? যে কস্ট অফ গুড সোল্ড মানে হলো নেট ক্রেডিট সেলস মাইনাস জিপি। তাহলে অর সেল থেকে, এদিকে দেখো জিপি রয়েছে ডান দিকে, তাহলে সেল মাইনাস জিপি, মানে সেলটা বাঁ দিকে রাখলাম, জিপিটাকে যদি ডান দিকে নিয়ে আসি, তাহলে সেলস মাইনাস জিপি হলো ইজ ইকুয়ালস টু ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস আদার ডাইরেক্ট এক্সপেন্স, আর ক্লোজিং স্টকটাকে তাড়িয়ে দিলে হয় মাইনাস ক্লোজিং স্টক, ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু কস্ট অফ গুড সোল্ড। তাহলে কস্ট অফ গুড সোল্ডের দুটো ফর্মুলা এলো। নাম্বার 1 ইজ সেলস মাইনাস গ্রস প্রফিট, আদারওয়াইজ ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ডাইরেক্ট এক্সপেন্স, আদার ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং স্টক। এটা করলেও গ্রস প্রফিট, কস্ট অফ গুড সোল্ড আমরা পেয়ে যেতে পারি। এখন প্রশ্ন হলো, অঙ্কটা যখন আমরা সলভ করব, তখন কোন ফর্মুলাটি ইউজ করব কস্ট অফ গুড সোল্ড বের করার জন্য? সেটা ডিপেন্ড করে আপন দ্য ডেটা গিভেন। অর্থাৎ যে অঙ্কটা করছো তাতে যদি সেলস আর গ্রস প্রফিট দেওয়া থাকে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব, সেল থেকে গ্রস প্রফিট মাইনাস করে কস্ট অফ গুড সোল্ড পাবো। কিন্তু কোনো অঙ্কে হয়তো এই দুটো নেই, তাহলে দেওয়া থাকবে নিশ্চয়ই এগুলো দেওয়া থাকবে, ওপেনিং স্টক, পারচেজ, ডাইরেক্ট এক্সপেন্স থাকতেও পারে, নাও পারে, কিন্তু ক্লোজিং স্টক হয়তো দেওয়া থাকবে। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা কস্ট অফ গুড সোল্ড বের করে নেব। নাও হচ্ছে অ্যাভারেজ স্টক। দেখো, অ্যাভারেজ স্টক মিনস হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ স্টক,
ওয়ান ইজ ওপেনিং স্টক, অ্যানাদার ইজ ক্লোজিং স্টক। তাহলে অ্যাভারেজ স্টক পাবো কি করে? না, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। ওকে, তো এটা জেনে নেওয়া গেল। এবার চলে আসে যায় যে ডেটর টার্নওভার রেশিও। তাহলে এটা আলোচনা আমরা করলাম কেন? না, স্টক টার্নওভার রেশিও বের করতে গেলে মূলত লাগে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। এই দুটো নিয়ে স্টক টার্নওভার রেশিও বের করা হয়। কিন্তু সমস্যা হয় কোথায়? কস্ট অফ গুডস সোল্ড বের করতে অনেক সময় ডিরেক্ট দেয়া থাকে যে কস্ট অফ গুডস সোল্ড এত টাকা, কিন্তু যদি না দেয়া থাকে তখন বের করার জন্য আমাদের কিছু ট্রিক বা কিছু চালাকি ইউজ করতে হয়। সেই চালাকিটা কি? না, যেমন তথ্য দেয়া থাকবে সেই অনুযায়ী আমরা ফর্মুলা ইউজ করব। যদি সেলস আর গ্রস প্রফিট দেয়া থাকে তাহলে সেল থেকে গ্রস প্রফিট মাইনাস করে কস্ট অফ গুডস সোল্ড পাবো। যদি না দেয়া থাকে তখন নিশ্চয়ই দেয়া থাকবে ওপেনিং স্টক, পারচেজ, ক্লোজিং স্টক দেয়া থাকবে, তখন ওপেনিং স্টক তার সাথে পারচেজ যোগ করব, সেখান থেকে ক্লোজিং স্টক মাইনাস করব, করে পেয়ে যাবো আমরা কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এরপরের যে ফর্মুলাটা দ্যাট ইজ হচ্ছে ডেটর টার্নওভার রেশিও। তোমরা খেয়াল করে দেখবে যে ডেটর টার্নওভার রেশিও আমরা লিখেছিলাম নেট ক্রেডিট সেল ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার ইউজ করতে পারি। এবার সেটা কখন ইউজ করব? যদি প্রশ্নপত্রে ওপেনিং ডেটার ক্লোজিং ডেটা দেয়া থাকে তখন ওপেনিং ডেটার ক্লোজিং ডেটার প্লাস করে 2 দিয়ে ডিভাইড করব, অ্যাভারেজ ডেটার ফর্মুলাটা ইউজ করব। যদি ওপেনিং ডেটা ক্লোজিং ডেটা না থাকে তখন নিশ্চয়ই দেখবে সেখানে ডেটর দেয়া আছে, তখন ফর্মুলাটা জাস্ট সিম্পলি হয়ে যাবে নেট ক্রেডিট সেল ডিভাইডেড বাই ডেটর। যদি দেখো যে সেই অঙ্কটার মধ্যে বিল রিসিভেবল দেয়া আছে তখন ফর্মুলাটা তোমরা মডিফাই করে নেবে, তখন ফর্মুলা হয়ে যাবে নেট ক্রেডিট সেল ডিভাইডেড বাই ডেটর প্লাস বিল রিসিভেবল। ওকে, ঠিক আছে। তো এবার তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সেখানে দেখবে 3টে অঙ্ক আমরা সলভ করে দেখিয়েছি। এই 3টে অঙ্ক যদি করতে পারো, বুঝে করতে পারো, তাহলে টার্নওভার রেশিওর মধ্যে যে 4টে রেশিও পড়ে তার মধ্যে আমরা প্রথম দুটো অর্থাৎ স্টক টার্নওভার রেশিও অর ইনভেন্টরি টার্নওভার রেশিও এবং তার পাশাপাশি ডেটর টার্নওভার রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখে যাবো। তোমরা মন দিয়ে কম্পিউটারটা দেখো। ওকে, তো আমরা ওখানে চলে যাচ্ছি। From the following data, calculate stock turnover ratio. নিচে কিছু তথ্য দেয়া রয়েছে, তো সেখান থেকে আমাদের স্টক টার্নওভার রেশিও বের করতে হবে। আমরা জানি যে স্টক টার্নওভার রেশিও সমান কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, তাই তো? কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। এখন কস্ট অফ গুড সোল্ড বের করার অনেকগুলো পদ্ধতি আছে, যেটা আমরা যখন তোমাদের মুখোমুখি আলোচনা করছিলাম তখন জানিয়েছি। কস্ট অফ গুড সোল্ড কীভাবে বের করতে হবে সেটা ডিপেন্ড করে আমাকে কী রকম তথ্য দেওয়া রয়েছে তার উপর, তাই তো? তো দেখো এখানে টোটাল সেলস রয়েছে, সেলস রিটার্ন রয়েছে। টোটাল সেলস থেকে যদি আমরা সেলস রিটার্ন মাইনাস করি তাহলে পাবো নেট সেলস। এখান থেকে দেখো গ্রস প্রফিট দেওয়া রয়েছে। আমরা জানি যে কস্ট অফ গুড সোল্ড মানে হচ্ছে নিট সেলস মাইনাস গ্রস প্রফিট। তাহলে নিট সেল পেয়ে যাব 7,30,000 থেকে 30 মাইনাস করলে 7 লাখ টাকা, আর গ্রস প্রফিট 1 লাখ। তাহলে 7 লাখ মাইনাস 1 লাখ অর্থাৎ কস্ট অফ গুড সোল্ড হলো 6 লাখ টাকা। ক্লিয়ার? এবার প্রয়োজন অ্যাভারেজ স্টক অর অ্যাভারেজ ইনভেন্টরি। তো অ্যাভারেজ ইনভেন্টরির ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। তো এখানে দেখো ক্লোজিং স্টক রয়েছে অর ক্লোজিং ইনভেন্টরি 70,000, বাট এক্সেস ক্লোজিং ইনভেন্টরি ওভার ওপেনিং ইনভেন্টরি রুপিস 20,000। এটার মানে হলো যে ক্লোজিং স্টক হলো ওপেনিং স্টকের চাইতে 20,000 টাকা বেশি। তো সেক্ষেত্রে ক্লোজিং স্টক যদি 70,000 হয়, ন্যাচারালি ওপেনিং স্টক হবে 50,000। তো কীভাবে সলিউশন করছি দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আমরা নেট সেলস বের করেছি, অর্থাৎ টোটাল সেলস মাইনাস সেলস রিটার্ন, অর্থাৎ 7,30,000 মাইনাস 30,000 ইকুয়ালস টু 7 লাখ। নেক্সট কস্ট অফ গুড সোল্ড। আমরা জানি কস্ট অফ গুড সোল্ড মানে হলো নেট সেলস মাইনাস গ্রস প্রফিট। তো নেট সেলস এখানে রয়েছে 7 লাখ, গ্রস প্রফিট দেওয়া ছিল 1 লাখ, তাহলে 7 লাখ থেকে 1 লাখ মাইনাস করলে হয় 6 লাখ টাকা। ঠিক আছে, তো এবার আমরা অ্যাভারেজ ইনভেন্টরি বের করতে যাব। আমরা জানি যে অ্যাভারেজ ইনভেন্টরি মানে হলো ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। তো অঙ্কতে ক্লোজিং স্টক দেওয়া রয়েছে 70,000, আর যেহেতু বলা হয়েছে ওপেনিং স্টক ক্লোজিং স্টক ওপেনিং স্টকের চাইতে 20,000 টাকা বেশি, সেই জন্য ওপেনিং স্টক হলো 70,000 মাইনাস 20,000, দ্যাট ইজ
50,000। তো দেখো ফর্মুলা লিখেছি, ওপেনিং অ্যাভারেজ স্টক অর ইনভেন্টরি ইকুয়ালস টু ওপেনিং ইনভেন্টরি অর স্টক প্লাস ক্লোজিং ইনভেন্টরি অর স্টক, অর্থাৎ ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। তাহলে অ্যাভারেজ স্টক হলো 50,000 প্লাস 70,000 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 60,000। তাহলে স্টক টার্নওভার রেশিও অর ইনভেন্টরি টার্নওভার রেশিও ইকুয়ালস টু কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক ইকুয়ালস টু 6 লাখ ডিভাইডেড বাই 60,000, অর্থাৎ 10 টাইমস। খেয়াল করবে যে আগের যে রেশিওগুলো ছিল, মানে কারেন্ট রেশিও বলো বা লিকুইড রেশিওগুলো বলো, সেগুলো আমরা ইজ টু দিয়ে লিখতাম, কিন্তু স্টক টার্নওভার রেশিওতে আমরা টাইমস কথাটা ইউজ করেছি। যদিও লিখলে হয় 10:1, তবে 10 টাইমস কথাটা বেশি অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো এখানেও আমরা স্টক টার্নওভার রেশিও রিলেটেড একটা অঙ্ক বানিয়েছি। এখানে কি ইনফরমেশন রয়েছে দেখো না, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, রেভিনিউ ফ্রম অপারেশন মানে হলো সেলস, তাহলে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে হলো কস্ট অফ সেলস অর কস্ট অফ গুড সোল্ডও বলতে পারি, যেটা দেওয়া রয়েছে 2 লাখ টাকা। ইনভেন্টরি অর স্টক টার্নওভার রেশিওর আনসার দেওয়া রয়েছে, যেটা নাকি 5 টাইমস। আমাকে বের করতে হবে ওপেনিং স্টক কত। যদি ওপেনিং স্টক 20,000 টাকা লেস দেন ক্লোজিং ইনভেন্টরি হয় তো, অর্থাৎ অঙ্কের মধ্যে কি দেয়া রয়েছে দেখো, কস্ট অফ গুড সোল্ড দেওয়া রয়েছে 2 লাখ, স্টক টার্নওভার রেশিও দেওয়া রয়েছে 5 টাইমস। আমাকে ওপেনিং স্টক বের করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে যে যদি ওপেনিং স্টক ক্লোজিং স্টকের চাইতে 20,000 টাকা কম হয়। তো কিভাবে সলিউশন করছি দেখো, আমরা জানি স্টক টার্নওভার রেশিও ইকুয়ালস টু কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ স্টক ইকুয়ালস টু 5, যেটা দেওয়া রয়েছে। এখানে কস্ট অফ গুড সোল্ড রয়েছে 2 লাখ টাকা, তাহলে 2 লাখ ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক ইকুয়ালস টু 5। তাহলে অ্যাভারেজ স্টক কত হবে, 2 লাখ ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 40,000। ওকে, নাও আমরা ধরে নিচ্ছি ক্লোজিং স্টক হলো এক্স, লিখেছি লেট ক্লোজিং স্টক ইজ ইকুয়াল টু এক্স। এখন বলা হয়েছে যে ওপেনিং স্টক হচ্ছে ক্লোজিং স্টকের চাইতে 20,000 কম, তাহলে ওপেনিং স্টক কত হবে না এক্স মাইনাস 20,000। ওকে, এবার আমরা জানি, অর্থাৎ উই নো অ্যাভারেজ স্টক ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2, হুইচ ইজ ইকুয়ালস টু 40,000, যেটা আমরা আগে ক্যালকুলেট করেছি। এবার ভ্যালুগুলো পুট করছি, ওপেনিং স্টকের জায়গায় লিখলাম এক্স মাইনাস 20,000 প্লাস ক্লোজিং স্টক ধরেছি এক্স, দ্যাট মিনস এক্স মাইনাস 20,000 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 40,000। এবার সলভ করছি, এক্স ইকুয়ালস টু বেরোলো 50,000। তাহলে এক্স যেহেতু ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু হলো 50,000, কিন্তু আমাদের চেয়েছে ওপেনিং স্টক কত, তাহলে ওপেনিং স্টক হলো 50,000 মাইনাস 20,000, দ্যাট ইজ 30,000। ক্লিয়ার? তাহলে কি হলো না, স্টক টার্নওভার রেশিও রিলেটেড আমরা দুটো সামস করে ফেললাম। এবার চলে আসা যাক ডেটর টার্নওভার রেশিওতে। দেখো এখানে একটা অঙ্ক নেওয়া হয়েছে, বলা হয়েছে ওপেনিং ডেটর 50,000, ক্যাশ রিসিভ ফ্রম ডেটর 2,60,000, সেলস রিটার্ন 10,000 আর ক্লোজিং ডেটর 30,000। এই ইনফরমেশনগুলো দেয়া রয়েছে, আমাদের বের করতে হবে ডেটর টার্নওভার রেশিও। তো ডেটর টার্নওভার রেশিওর ফর্মুলা হলো ক্রেডিট সেল ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার। তো দেখো এখানে ওপেনিং ডেটার রয়েছে, ক্লোজিং ডেটার রয়েছে, তাহলে অ্যাভারেজ ডেটার বের করতে আমরা পারবো, দ্যাট ইজ 50,000 প্লাস 30,000 ডিভাইডেড বাই 2। কিন্তু প্রশ্ন যেটা, যে অঙ্কটার মধ্যে ক্রেডিট সেলটা দেয়া নেই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ক্রেডিট সেল বের করবো দেখে নেওয়া যাক। দেখো নেট ক্রেডিট সেলসের ফর্মুলা হচ্ছে ক্লোজিং ডেটার প্লাস সেলস রিটার্ন প্লাস ক্যাশ রিসিভ ফ্রম ডেটার মাইনাস ওপেনিং স্টক। ফর্মুলায় পুট করলাম, নেট ক্রেডিট সেলস ইকুয়ালস টু 30,000 প্লাস 10,000 প্লাস 2,60,000 মাইনাস 50,000, দ্যাট ইজ 2,50,000। অ্যাভারেজ ডেটার বইতে দেয়া ছিল ওপেনিং ডেটার 50,000, ক্লোজিং ডেটার 30,000, তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, রেজাল্ট হলো 40,000। ওকে, নাও ডেটর টার্নওভার রেশিও ইকুয়ালস টু আমরা জানি নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার, তাহলে 2,50,000 ডিভাইডেড বাই 40,000, রেজাল্ট উইল বি 6.25। ওকে, নেক্সট ভিডিওতে আমরা ক্রেডিটর টার্নওভার রেশিও
আর ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও এই দুটো দেখাবো। আজকে সময়ের জন্য একটা ভিডিওর মধ্যে গোটা বিষয়টা দেখালে, মানে টোটাল টার্নওভার রেশিওটা যদি দেখাই তাহলে বিষয়টা তোমাদের কাছে বোরিং লাগবে। সেই জন্য নেক্সট ভিডিওতে আমরা ক্রেডিটর টার্নওভার রেশিও আর ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও দেখাবো। ঠিক আছে? তো আজকে কি শিখলাম এই ভিডিওতে? আমরা শিখেছি দুখানা সামস রিলেটেড টু স্টক টার্নওভার রেশিও, আর একটি সামস শিখেছি ডেটর টার্নওভার রেশিও। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, সেখানে আমরা যেটা শিখবো ক্রেডিটর টার্নওভার রেশিও অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ক্লিয়ার? ওকে।